পশ্চিম এশিয়ার আকাশ এখন বারুদের ধোঁয়ায় ঢাকা। চারদিকে উঠছে লেলিহান আগুনের শিখা। ত্রিমুখী এই যুদ্ধে চরম আতঙ্ক বিরাজ করছে মধ্যপ্রাচ্যের প্রতিটি দেশে, আর সেই আঁচ এসে পড়েছে পুরো এশিয়ায়। সুপার পাওয়ার আমেরিকা ও তার মিত্র ইসরায়েলের যৌথ হামলা শুরু হয় ইরানে। এই সামরিক অভিযানে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তা নিহত হন। ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহু ভেবেছিলেন কেল্লা ফতে, মাথা কেটে ফেলা হয়েছে। এবার তেহরান সুরসুর করে এসে আত্মসমর্পণ করবে এবং দ্রুত ইসলামী বিপ্লবী সরকার এর পতন ঘটিয়ে তারা জয়লাভ করবেন। কিন্তু বাস্তবতা একদমই ভিন্ন। যুদ্ধে এখন প্রতিদিনই মার্কিন নৌঘাঁটি, মার্কিন ঘাঁটি, যুদ্ধবিমান ধ্বংসের খবরে বিভীষিকাময় পুরো অঞ্চল। বিপরীতে যুক্তরাষ্ট্র আর ইসরায়েলও ইরানকে লক্ষ্য করে দফায় দফায় হামলা চালিয়ে যাচ্ছে তেহরান সহ ইরান জুড়ে। বিশ্ববাসীর মনে প্রশ্ন জাগছে, প্রকৃতপক্ষে এই যুদ্ধে কে এগিয়ে আছে, ইরান নাকি যুক্তরাষ্ট্র ইসরায়েল? চলছে প্রাণপণ লড়াই, অপেক্ষা শেষ হাসি হাসার। ইরান, ইসরায়েল, আমেরিকা ত্রিপক্ষীয় যুদ্ধের অবস্থান এখন ঠিক এমনই। রক্তক্ষয়ী লড়াইয়ে বিজয়ী হতে নিজেদের পূর্ণ প্রস্তুতি নিয়ে ইরান ও তার শক্ত প্রতিদ্বন্দ্বী আমেরিকা এবং ইসরায়েল। সামরিক দিক বিবেচনায় যুদ্ধ শুরুর আগে অনেকেই এগিয়ে রেখেছিল ঘনিষ্ঠ দুই বন্ধু রাষ্ট্র ইসরায়েল এবং আমেরিকাকে। কিন্তু ইরানের লড়াকু মনোভাব স্পষ্টভাবে বুঝিয়ে দিচ্ছে, প্রাণ দিলেও মান দিতে রাজি নয় ইরান। প্রায় অর্ধশত বছরের পুরানো প্রতিপক্ষ আমেরিকার অত্যাধুনিক সামরিক সক্ষমতার বিরুদ্ধে সামনে নিয়ে এসেছে নিজেদের তৈরি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রকে। টাকার অঙ্কের বিবেচনায় উভয় দেশের ক্ষেপণাস্ত্রের মধ্যে এগিয়ে আমেরিকান যুদ্ধাস্ত্রগুলো। তবে সামরিক সক্ষমতার দিক থেকে পিছিয়ে নেই ইরানের IRGC'র মজুদে থাকা ক্ষেপণাস্ত্রগুলো। আমেরিকার $15 মিলিয়ন থার্ড ক্ষেপণাস্ত্র মোকাবেলা করতে বেশ সাহসের সঙ্গে শাহেদ সিরিজের ড্রোন নিয়ে হাজির হয়েছে তেহরান। এমন চিত্রে প্রকাশ পাচ্ছে উভয় পক্ষের বিপজ্জনক অর্থনৈতিক ভারসাম্যহীন পরিস্থিতি। যদি যুদ্ধ দীর্ঘায়িত হয় তবে প্রযুক্তিগতভাবে এগিয়ে থাকা সত্ত্বেও বেশ বিপদে পড়তে হবে ট্রাম্প প্রশাসনকে। কারণ থার্ডের মতো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বেশ সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল। এর প্রতিটি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের দাম প্রায় 12 থেকে 15 মিলিয়ন মার্কিন ডলার। প্রতি বছর 1.2 এবং 1.4 বিলিয়ন ডলার ব্যয় করতে হয় 100টির কম থার্ড ক্ষেপণাস্ত্র বানাতে। ফলে এগুলো বড় পরিসরে উৎপাদন করা বেশ কঠিন। অন্যদিকে যুদ্ধের ময়দানে ইরানের নির্ভরতা হিসাবে আবির্ভূত হয়েছে তুলনামূলক কম খরচে বানানো শাহেদ সিরিজের ড্রোনগুলো। এগুলো বেশ সস্তা। ইরান বেশ সহজেই তার অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার উপর ও লজিস্টিক চাপ তৈরি করতে পারে। ফলে উচ্চ প্রযুক্তির অস্ত্র ভাণ্ডার নিয়ে বেশ বিপদে পড়েছে ট্রাম্প প্রশাসন। ইরানের কাছে থাকা শাহেদ ড্রোনগুলো কম অর্থ ব্যয় নির্মিত হলেও বেশ কার্যকর। এর প্রতিটির দাম ধরা হয়েছে আনুমানিক $20 থেকে $500। ফলে প্রতি মাসে প্রায় 200 থেকে 500টি ড্রোন উৎপাদন করতে পারে তেহরান। বছরে 200 থেকে 6000 শাহেদ ড্রোন উৎপাদনের সক্ষমতা রাখে ইরান। এতে করে প্রতি বাজেটে বড় ধরনের চাপ সৃষ্টি করা ছাড়াই দীর্ঘ সময় ধরে যুদ্ধ চালিয়ে যেতে পারে ইরানের যোদ্ধারা। আগামী দিনগুলোতে সংঘাতের সময় বাড়লে বেশ ভোগান্তিতে পড়তে হবে মার্কিন প্রতিরক্ষা বাহিনীকে। তখন প্রযুক্তিগত দিক থেকে এগিয়ে থাকলেও চাপে থাকবে সুপার পাওয়ার আমেরিকা। ইরান একের পর এক মিসাইল ভান্ডার উন্মোচন করার পর বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছে। এবার তেহরান নতুন এক প্রযুক্তি চালু করেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সর্বাত্মক সামরিক হামলার হুমকির মুখে
এরই মধ্যে ইরান তাদের বিকেন্দ্রীকৃত প্রতিরক্ষা কৌশল মোজাইক ডিফেন্স সিস্টেম চালু করেছে। এই কৌশলের মাধ্যমে দেশটি দেখাতে চায় যে আকস্মিক হামলায় কেন্দ্রীয় কমান্ড বা শীর্ষ নেতৃত্ব ক্ষতিগ্রস্ত হলেও ইরানের সামরিক শক্তি অব্যাহত থাকবে এবং প্রতিটি প্রদেশই স্বতন্ত্রভাবে যুদ্ধ পরিচালনায় সক্ষম হবে। ইরানের এই প্রতিরক্ষা দর্শনের মূল বার্তা হল, মাথা বিচ্ছিন্ন হলেও শরীর লড়াই করে যাবে। ইরানের এই প্রতিরক্ষা দর্শনের মূল বার্তা হল, মাথা বিচ্ছিন্ন হলেও শরীর লড়াই করে যাবে। সামরিক বিশ্লেষকদের মতে প্রচলিত যুদ্ধ নীতির বাইরে গিয়ে ইরান এই বিকেন্দ্রীকৃত প্রতিরক্ষা কাঠামো গড়ে তুলেছে। এই ব্যবস্থার আওতায় ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC-কে পুনর্গঠন করে মোট 31টি স্বয়ংসম্পূর্ণ ইউনিটে বিভক্ত করা হয়েছে। এর মধ্যে একটি ইউনিট রাজধানী তেহরানের নিরাপত্তার দায়িত্বে থাকবে এবং বাকি 30টি ইউনিট দেশের 30টি প্রদেশে সম্ভাব্য যে কোনো সামরিক পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রাখা হয়েছে। এই কাঠামোর মাধ্যমে ইরান তাদের প্রতিরক্ষা সক্ষমতাকে আরও বিস্তৃত এবং স্থিতিশীল করার চেষ্টা করছে। এই ব্যবস্থায় কমান্ডারদের নিরঙ্কুশ ক্ষমতা থাকছে। মোজাইক ডিফেন্স সিস্টেমের সবচেয়ে বড় ভয়ঙ্কর দিকটি হল স্থানীয় কমান্ডারদের পূর্ণ স্বাধীনতা। সাধারণত যুদ্ধে কেন্দ্রীয় সদর দপ্তরের নির্দেশের উপর ভিত্তি করে আক্রমণ পরিচালিত হয়, কিন্তু নতুন এই ব্যবস্থায় যুদ্ধে যদি কোনো কারণে তেহরানের কেন্দ্রীয় সদর দপ্তরের সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় কিংবা শীর্ষ নেতারা নিহত হন, তবু প্রতিরোধ এক মুহূর্তের জন্য থামবে না। প্রাদেশিক কমান্ডাররা তেহরানের নির্দেশনার অপেক্ষা না করেই পরিস্থিতি অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে ড্রোন বা মিসাইল হামলা, সামুদ্রিক আক্রমণ কিংবা গেরিলা যুদ্ধ পরিচালনার পূর্ণ স্বাধীনতা ভোগ করবেন। ভৌগোলিক ফাঁদ বা দীর্ঘমেয়াদী প্রতিরোধ মোজাইক আর্টের ছোট ছোট টুকরার মতো প্রতিটি ইউনিট আলাদা কাজ করলেও তারা একত্রে শত্রুর বিরুদ্ধে একটি দুর্ভেদ্য প্রতিরোধ বলয় তৈরি করবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ এক সপ্তাহ গড়ালেও থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। তার মধ্যে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, বেশ কয়েকটি দেশ মধ্যস্থতার চেষ্টা করে যাচ্ছে। সংঘাত অবসানে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ পরস্পরের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে, তবে কোন কোন দেশ মধ্যস্থতার চেষ্টা চালাচ্ছে তা জানায়নি ইরানি প্রেসিডেন্ট। ইসরায়েলের বেনগোরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরকে গুড়িয়ে দিয়েছে ইরান। ইসরায়েলের এই বিমানবন্দরকে লক্ষ্য করে দফায় দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। বিপরীতে তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথ হামলা চালিয়েছে। এতে বিস্ফোরণ ও আগুনের কুণ্ডলী উঠতে দেখা গেছে। ইরানে আর হামলা না হলে প্রতিবেশী দেশগুলোর ওপর আর আক্রমণ চালাবে না ইরান। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, ইরানের অন্তর্বর্তীকালীন নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছে যে প্রতিবেশী দেশগুলো থেকে ইরানের ওপর হামলা না হলে সেসব দেশে আর কোনো আক্রমণ চালাবে না তেহরান। ইরানের সংবাদ মাধ্যমে প্রকাশিত বক্তব্যে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বিগত দিনগুলোতে হওয়া হামলার জন্য প্রতিবেশী দেশগুলোর কাছে দুঃখ প্রকাশ করেছেন। এদিকে ইরাকের কুর্দিদের কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান। কুর্দিরা ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নিলে ধ্বংস করে দেয়া হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছে IRGC। কুর্দিরা আজ শনিবার সকালে ইরাকের কুর্দি অধ্যুষিত স্বায়ত্তশাসিত অঞ্চলে কুর্দিদের 3টি অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে। IRGC এক বিবৃতিতে জানিয়েছে, যদি এই অঞ্চলে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো ইরানের আঞ্চলিক অখণ্ডতার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয় তাহলে তাদের ধ্বংস করে দেওয়া হবে। এদিকে যুদ্ধ শুরুর দিনগুলোতে উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা পরিচালনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাডার ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে তেহরান। বিশ্লেষকদের মতে এই ক্ষতির ফলে জর্ডানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বড় ধরনের
ফাঁক সৃষ্টি হয়েছে। থার্ড রাডারের ওপর ইরানের এই হামলা এখন পর্যন্ত তাদের সবচেয়ে সফল হামলাগুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে। বারবার ইরানের ফাঁদে পা দিয়ে বোকা হচ্ছে ইসরায়েল। ইরান গত কয়েক বছর ধরেই তাদের সামরিক ঘাঁটিগুলোতে ডিকয় বা নকল লক্ষ্যবস্তু ব্যবহারের কৌশল অবলম্বন করেছে। এই যুদ্ধে তেমনই একটি ঘটনা ঘটেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF দেওয়া এক ভিডিওতে একটি MI-17 হেলিকপ্টারে আঘাত হানার দৃশ্য অনলাইন জুড়ে তর্ক বিতর্কের বিষয়ে পরিণত হয়েছে। ইসরায়েল আসলে ইরানের পাতা এক সুনিপুণ ফাঁদে পা দিয়েছে। ইরানের একটি বিমান ঘাঁটিতে আঁকা কিছু হেলিকপ্টারের ছবিতে বোমাবর্ষণ করেছে ইসরায়েল। এরকম নকল লক্ষ্য বস্তুতে আঘাত হানার ঘটনায় বোকা বানানো হলো ইসরায়েলকে। এই হেলিকপ্টারের আদলে ছবি আঁকতে ইরানের খরচ হয় মাত্র কয়েক ডলার। অথচ সেই নকল নিশানা ধ্বংস করতে ইসরায়েল যে নিখুঁত ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে তার এক একটির দাম প্রায় 30 লাখ মার্কিন ডলার। ইরান এরকম ডিকয় মিসাইলও আকাশে ছুড়ে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে বোকা বানিয়েছে। চলমান যুদ্ধ পরিস্থিতিতে বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী বন্ধের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে ইরান। তবে হরমুজ প্রণালীতে কাদের জাহাজ চলবে আর কাদের জাহাজ চলবে না তাও জানিয়েছে। হরমুজ প্রণালী দিয়ে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত কোনো জাহাজ চলাচল করতে পারবে না বলে জানিয়েছে IRGC। চললে সেটাকে ইরান নিশানা হিসেবে লক্ষ্যবস্তুতে আঘাত হানবে। তবে এই নিষেধাজ্ঞার মধ্যেই মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কন প্রায় 340 কিলোমিটারের মধ্যে চলে আসার পর ইরানি ড্রোন সেটিকে ধাওয়া করলে মার্কিন এই রণতরীটি পালিয়ে যেতে বাধ্য হয়। আর এমনটাই জানিয়েছে ইরানের IRGC। দর্শক, আজ এ পর্যন্তই। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও চিত্র নিয়ে। ভিডিওটি ভালো লাগলে আপনার মূল্যবান মতামত জানিয়ে ভিডিওটি শেয়ার করুন। ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন।